দারুণ সুন্দর গান গেয়ে শাশুড়ি মায়ের মন জয় করলো ঝিল। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় ঝিলকে ইচ্ছে করে বাজেভাবে সাজিয়ে দিয়েছিল চৈতি, যাতে ঝিলকে দেখা মাত্রই সবাই মিলে অপমান করতে থাকে। কিন্তু ঝিলকে সম্মান করতে জানে ঝিলের বর। তখনই সাক্ষ্য বলে, আজ আমি ঝিলকে নিজের হাতে সাজিয়ে নিয়ে আসবো, আর তোমরা ঝিলকে দেখে জাস্ট চুপ হয়ে যাবে, আর কোনো কথা বলতে পারবে না। এরপর ঝিল বলে, তোমার কাছে সুন্দর অসুন্দরের খুব দাম আছে নাকি? এটা তো আমি জানতাম না। সাক্ষ্য তখন বলে, দেখো, আমার কাছে সুন্দর অসুন্দরের দাম সেরকম নেই ঠিকই, কিন্তু আমি চাই যাতে সবাই তোমাকে দেখে আর তারা নিজেদের ভুলটা বুঝতে পারে। তুমি আজকে চুপচাপ বসবে, আমি তোমাকে খুব সুন্দর করে সাজিয়ে দেব। দেখো, তোমার আর কোনো অসুবিধা হবে না। যারা যারা তোমাকে খারাপ কথা বলেছিল, তোমাকে অপমান করেছিল, আজ তারাই তোমার প্রশংসা করবে। এরপর ঝিলকে ভালো করে মুখ ধুয়ে আসতে বলে সাক্ষ্য, আর ঝিল খুব সুন্দরভাবে মুখটা ধুয়ে এসেছে। এরপর সাক্ষ্য বলে, দেখো ঝিল, তোমার মুখ ধুতেই সমস্ত কালিঝুলি উঠে গেছে, কিন্তু যাদের মনে এত কালিঝুলি নোংরা, তারা ধুলেও কিন্তু পরিষ্কার হবে না। এরপরই সাক্ষ্য নিজের দায়িত্বে ঝিলকে খুব সুন্দর করে সাজাতে থাকে, যা দেখার পর সাক্ষ্যর নিজেরই খুব ভালো লাগে। আর বলে, দেখো, মুখে মেকআপ তো আমি করে দিতে পেরেছি, কিন্তু এই শাড়িটা তোমাকে একটু কষ্ট করে পরে নিতে হবে, বাদবাকি সব ওকে আছে। এরপর ঝিলকে শাড়ি পরতে দিয়ে সাক্ষ্য বাইরে অপেক্ষা করতে থাকে। ঝিল খুব সুন্দরভাবে শাড়ি পরে গয়না পরে চলে এসেছে, আর সাক্ষ্য তখন বলে, বাহ, তোমাকে দেখতে খুবই সুন্দর লাগছে, নাও এবারে তুমি আমার সাথে চলো। এরপর সাক্ষ্য আর ঝিল দুজনে মিলে একসাথে এন্ট্রি করে, যা দেখার পর সবারই খুব ভালো লাগে, আর বলে, এইবার ঝিলকে একদম ফাটাফাটি লাগছে, ঝিলের দিক থেকে চোখই সরানো যাচ্ছে না। তখন সাক্ষ্য বলে, দেখলেন তো আপনারা যে আজকে যেভাবে ওর সাথে অন্যায় হয়েছিল, ও তো মুখ ধুয়ে চলে এসেছে নতুন মেকআপ করে, ব্যাস সব কিছু ঠিক হয়ে গেছে। কিন্তু যাদের মন নোংরা, যাদের ওই কুৎসিত মনটা রয়েছে, তারা ধুলেও কোনো দিন যাবে না। আসলে চৈতিকে এই কথাটা শোনালো সাক্ষ্য। তখনই তিতির বুঝতে পারে যে চৈতিকে অপমান করা হলো। এর মাঝখানে সবাইকে বলে সাক্ষ্য যে আমার মা খুব ভালো একজন গায়িকা, সে খুব ভালো গান গায়, আর আমার স্ত্রীও খুব সুন্দর গান করে। আজকে এই বিয়ের আসরে আমি চাই ঝিল একটা গান গেয়ে শোনাক, যা শুনলে আমাদের খুবই ভালো লাগবে। এরপর ঝিলের হাতে মাইক তুলে দেওয়া হয়, আর ঝিল সবার সামনে দারুণ সুন্দর গান করতে থাকে, যেই গান শুনে সাক্ষ্যর মায়েরও খুবই ভালো লাগে। তখনই দেখা যায় সবাই বলে, সত্যি মেয়েটার ট্যালেন্ট আছে, বস্তিতে জন্মেও অসাধারণ ট্যালেন্ট নিয়ে রয়েছে, আরও এগিয়ে যাক এটুকুই চাই। সাক্ষ্যর বাবা বলে, দারুণ গেয়েছিস রে ঝিল, একেবারে দারুণ সুন্দর। সবাই মিলে ঝিলের প্রশংসা করে, তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যায়। এর মধ্যেই চৈতি চলে গেছে ফুলশয্যার খাট সাজাতে। তখনই তিতির বলে, চৈতিদি, কি দরকার ছিল বলো তো এখানে এসে খাট সাজানোর? তুমি ওকে সাজিয়েছ রয়েছ, এটাই তো বড় ব্যাপার ছিল, এসব না করলেই পারতে গো। চৈতি বলে, থাক না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। এর মাঝখানে চলে এসেছে সাক্ষ্য, ঝিল, সুদর্শনা আর ভ্রমর। তখনই সুদর্শনা বলে, বাহ, খাটটা তো খুব সুন্দর করেই সাজানো হয়েছে। সাক্ষ্য বলে, এ কি রে চৈতি, তুই এখনও যাসনি? এতটা রাত হয়ে গেছে, প্রায় 1টা মতন বাজে। তখন তিতির বলে, সত্যি তো চৈতিদি, তুমি আর কি করে যাবে এত রাতে, তার থেকে বরং তুমি আমাদের সাথে থেকে যাও। এরপর চৈতি বলে, আসলে আজ আমার শরীরটাও খুব একটা ভালো লাগছে না, সেই জন্যই আরও থেকে গেলাম। দেখ না, তোদের এই খাটটা আমি সাজিয়েছি, কেমন হয়েছে বলতো? সাক্ষ্য তখন বলে, সেসব ঠিক আছে। এরপর সুদর্শনা বলে, শোনো, আর কয়েকটা নিয়মকানুন বাকি আছে। প্রথমে এই মালাটা দুজনকে পরিয়ে দেবে, তারপর মিষ্টি মুখ করাবে, কেমন? এরপরই সাক্ষ্য আর ঝিল একে অপরের সাথে মালা বদল করে, আর তারপর মিষ্টি খাইয়ে দেয়। ঝিল সেই মিষ্টিটা নিয়ে গিয়ে সবাইকেই খাইয়ে দিতে থাকে। আর তিতির বলে, এই তোমার কি মনে হচ্ছে, আমরা কি রাক্ষস? সুদর্শনা বলে, এরকমভাবে বলছো কেন? ও তো ভদ্রতার খাতিরে সবাইকেই মিষ্টি খাইয়ে দিচ্ছে। সত্যি তোমরা না একটু বেশি বাড়াবাড়ি করো। এর মাঝখানে আর একটা নিয়ম আছে। সুদর্শনা বলে, সাক্ষ্যর পা ধুয়ে ঝিল তোমার চুল দিয়ে মুছে দিতে হবে। যদিও এই নিয়মটাকে খুব একটা আমি মানি না, কিন্তু তুমি কি করবে বলো, সেই বুঝে হবে। সাক্ষ্য তখন বলে, না না,
এইসব নিয়ম মানার কোনো দরকার নেই। এইসব নিয়ম মানতে আমারও একদম ভালো লাগবে না। এইসব নিয়ম কারা কারা আবিষ্কার করে? হ্যাঁ, চৈতি তখন বলে, সাক্ষ্য, নিয়ম কানুন তো থাকেই, তাই বলে তুই মানবি না সেটা তো নয়, কিছুটা অন্তত মানতে পারিস। তখনই সাক্ষ্য বলে, শোন, আমি জানি কোনটা মানতে হবে আর কোনটা মানতে হবে না, তাই তোকে এসব ব্যাপারে নাক না গলালেও চলবে। তখন চৈতি বলে, সে তো ঠিকই, যাই হোক, অনেকটাই সময় পেরিয়ে গেছে, এবার আর তোদেরকে ডিস্টার্ব করবো না। তোদের ফুলশয্যা বলে কথা, আমরা আর ঘরে থেকেই বা কী করবো, তাই না? আমাদেরকে এখন বেরোতে হবে। সুদর্শনা বলে, ঠিকই তো, এখন তো সবাই খুব টায়ার্ড, যেভাবে আজকে হই হুল্লোড় হলো, যাক, বিয়েটা আর বৌভাতটা ভালোই ভালোই মিটে গেল, এটাই তো সব থেকে বড় কথা। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় যে চৈতি কিছুতেই যেতে চায় না, আর চৈতি ঠিক করে ফুলশয্যাটা যাতে ভেস্তে দেওয়া যায়। কিন্তু সাক্ষ্য বুঝে গেছে যে চৈতির প্ল্যানে আর পা দেওয়া যাবে না, তাহলেই নিজেদের বিপদ, ঝিলের বিপদ। কারণ চৈতি যতই ভালো মানুষের মুখোশ পরে থাকুক না কেন, মনের মধ্যে রয়েছে একটা নোংরা মন।